নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমেস্টারের পাঠ্যান্তর্গত যে সমস্ত সিলেবাস রয়েছে সেখান থেকে আজ দ্বিতীয় ভিডিও এটি। তবে এটি শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েই নয়, যে কোনো ইউনিভার্সিটির ফার্স্ট সেমের ছেলেমেয়েদের জন্য এই ভিডিও, এমনকি এমএ পাঠ্য ছেলেমেয়েদের জন্য এটা বলা যেতে পারে। এখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সবসময় কাজে লাগবে, নেট সেটের ক্ষেত্রেও কাজে লাগবে। তো যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করব, প্রাচীন বাংলার পূর্ববর্তী সাহিত্য চর্চা, অর্থাৎ বাঙালি কর্তৃক বাংলা সাহিত্য চর্চার পূর্বে বাঙালিরা কোন কোন সাহিত্য চর্চার ক্ষেত্রে মনোনিবেশ করেছিল, তাদের কোনো নিদর্শন রয়েছে কিনা সে সমস্ত বিষয়ে আলোচনা। তো এই পার্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্ট যেটা আছে, প্রাচীন গ্রন্থে বাংলার উল্লেখ কোথায় আছে, বাংলা বা বঙ্গ এই শব্দটার উল্লেখ কোথায় আছে, বঙ্গ জাতিটা আদৌ প্রাচীন কিনা সে সম্পর্কে কিছু প্রশ্ন। আর আছে বাঙালির সাহিত্য চর্চা। বাঙালির সাহিত্য চর্চার দুটো দিক আমরা পেয়েছি। দুটো দিকের মধ্যে একটা দিক হলো সংস্কৃত সাহিত্য চর্চা, আর একটা হলো প্রাকৃত সাহিত্য চর্চা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংস্কৃত সাহিত্য চর্চা অংশটুকু। দেখা যাক কি প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন একটু বিস্তৃতভাবেই আমি আলোচনা করে রেখেছি, যদিও এখানে যে প্রশ্নটা আছে আমি বলে দিচ্ছি। বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? না, বঙ্গ শব্দটির উল্লেখ, লেখাটা একটু ঝাপসাই লাগছে কেন? বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? না, বঙ্গ শব্দটি ঋগ্বেদে নেই। বঙ্গ শব্দটি ঋগ্বেদে নেই, আছে ঐতরেয় আরণ্যকে। ঐতরেয় আরণ্যকের 2.1.1.5 এই সূক্ত এইখানে আছে। সেখানে যেটা বলা হয়েছিল, বয়াংসি বঙ্গা বগধাশ্চের পাদাহা, এইভাবে। তো আমার প্রশ্নের উত্তর এইটুকুটাই, যে বঙ্গ শব্দটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? না, ঐতরেয় আরণ্যকে প্রথম পাওয়া যায়। তারপরে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে এগুলো কাজে লাগতে পারে, সেজন্যই তুলে ধরা হয়েছে। যেমন এছাড়াও রামায়ণ গ্রন্থে বঙ্গ, মহাভারতে বাঙালি বিভিন্ন জনগোষ্ঠীর নাম, রাজতরঙ্গিনী গ্রন্থে গৌড় ইত্যাদি নাম পাওয়া যায়। আমরা জানি গৌড় হলো বঙ্গের আর একটা নাম। উত্তরপ্রদেশে কৌশাম্বীর নিকট পভসায় প্রাপ্ত গুহালিপিতে বঙ্গপাল এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। আবুল ফজল তার আইন ই আকবরী গ্রন্থে বাংলা শব্দটির প্রথম ব্যবহার করেছেন। বাংলা, ঠিক আছে, এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন আইন ই আকবরী গ্রন্থে। আর পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে 6.2.100 এই গ্রন্থে জাতিনাম হিসেবে গৌড় শব্দটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, শশাঙ্কের পরিচিতি গৌড়রাজ হিসেবে, আর চৈতন্যদেবের সময়ও বাঙালিরা গৌড়িয়া নামে পরিচিত ছিল। অর্থাৎ বাঙালি জাতিটা যে নামেই পরিচিত হোক না কেন, যথেষ্ট প্রাচীন জাতি। আর একটা যেটা এখানে তথ্য দেওয়া হয়নি সেটা হলো যে বাঙালিদের রচিত একটা নিজস্ব সংস্কৃত রীতি চালু হয়েছিল, সেটা হলো গৌড়ী রীতি, যেটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। গৌড়ী রীতি, গৌড়ী রীতিটা বাঙালিদের নিজস্ব রীতি বলে ধরা হয়ে থাকে, যদিও ততটা উৎকৃষ্ট নয় বাগাড়ম্বর শব্দডম্বরের ব্যবহারের কারণে, কিন্তু তবুও এটা একটা বিশিষ্ট রীতি। বৈদর্ভী রীতির পরেই হয়তো তার স্থান। তো যাই হোক, এইভাবে আমরা বঙ্গ শব্দটা পাচ্ছি বিভিন্ন গ্রন্থের শিলালিপিতে, বিভিন্ন রকম ইয়েতে। তারপরের প্রশ্ন, বাঙালি রচিত সর্বাপেক্ষা প্রাচীনতম সংস্কৃত রচনার নিদর্শন কোনটি? না, পালকাপ্য রচিত হস্তায়ুর্বেদ। হস্তায়ুর্বেদ হলো একটা চিকিৎসা গ্রন্থ। এই গ্রন্থতে আছে হাতির চিকিৎসা কিভাবে করা যায় সেই বিষয়ক একটা গ্রন্থ, হস্তায়ুর্বেদ। হস্তিযোগ আয়ুর্বেদ, হস্তায়ুর্বেদ, পালকাপ্যের রচনা। এটি হলো সর্বাপেক্ষা প্রাচীনতম সংস্কৃত রচনার নিদর্শন। তার আগে বলে নিই যে আমি যে প্রশ্নগুলো এখানে আলোচনা করছি সেগুলোর উৎস অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রথম খণ্ড, 2014-15 সালে যে পুনর্মুদ্রণটা হয়েছিল সেই গ্রন্থ থেকে নেওয়া। তারপরের প্রশ্ন, বাঙালি রচিত সংস্কৃত সাহিত্য চর্চার নিদর্শন। বাঙালি রচিত সংস্কৃত সাহিত্য চর্চার নিদর্শন হিসেবে যে দুটো গ্রন্থের নাম করা যায় সে দুটো আসলে শ্লোক সংগ্রহ।
বাঙালির প্রতিভা প্রথমে সংগ্রহের দিকেই দেখা যাচ্ছে। বড় কাব্য অপেক্ষা ছোট ছোট প্রকীর্ণ শ্লোকের দিকেই বাঙালির ঝোঁক বেশি ছিল। প্রাক বাংলার সাহিত্য চর্চার নিদর্শন হিসেবে দুখানি সংস্কৃত শ্লোক সংগ্রহের নিদর্শন পাওয়া যায়। দুখানি সংস্কৃত শ্লোক সংগ্রহের নিদর্শন পাওয়া যায়। এগুলি হলো, এক নম্বরে আছে কবীন্দ্র বচন সমুচ্চয়, যেটা সুভাষিত রত্নকোষের অংশবিশেষ, পরবর্তীতে প্রমাণিত হয়েছিল। কারণ সুভাষিত রত্নকোষটা যখন আবিষ্কৃত হলো তখন জানা গেল যে সুভাষিত রত্নকোষের একটা অংশ হলো কবীন্দ্র বচন সমুচ্চয়, যেটি F.W. থমাস আবিষ্কার করেছিলেন, কবীন্দ্র বচন সমুচ্চয়। আর দুই নম্বরটা হলো সদুক্তি কর্ণামৃত বা সূক্তি কর্ণামৃত। ঠিক আছে, সদুক্তি কর্ণামৃত বা সূক্তি কর্ণামৃত, এই দুটো হলো সংস্কৃত সাহিত্য চর্চার নিদর্শন। এগুলো আসলে শ্লোক সংগ্রহ। ঠিক আছে, পরের প্রশ্ন তো নয়, একটু বিস্তৃত। কবীন্দ্র বচন সমুচ্চয় সম্পর্কিত কয়েকটা কথা। না, এইটা আবিষ্কার করেছিলেন এবং সম্পাদনা করেছিলেন F.W. থমাস। F.W. থমাস তিনিই আবিষ্কার করেছেন। পরবর্তীতে তিনি কবীন্দ্র বচন সমুচ্চয় নামেই প্রকাশ করেছিলেন এটা। আর নাম সমস্যা বলতে যেটা পয়েন্ট আছে ওই একই কথা। টিকায় যদিও কবীন্দ্র বচন সমুচ্চয় নাম আছে, তবু এর প্রকৃত নাম হওয়া উচিত সুভাষিত রত্নকোষ। কারণ কবীন্দ্র বচন সমুচ্চয় আসলে সুভাষিত রত্নকোষেরই অংশবিশেষ। পুঁথির ভাষা কি না, পুঁথিটি আসলে সংস্কৃত শ্লোক সংগ্রহ, কিন্তু এর ভাষা নেওয়ারি। নেওয়ারি ভাষায় লেখা। নেওয়ারি হলো নেপালের প্রাচীন লিপি, যেটা সেই লিপি। ব্যাপারটা কীরকম বুঝিয়ে বলি, যে আমরা মোবাইলে মেসেজ লিখি, বাংলাতেই লিখি, উচ্চারণগুলো বাংলা থাকে, কিন্তু হরফটা থাকে রোমান বা যেটাকে আমরা বলি ইংরেজি ছোটো হাতের লেখা, সেইটাই থাকে, কিন্তু উচ্চারণটা থাকে বাংলার। যেমন আমার নাম, এইটা লিখতে গেলে পরে লিখি AMAR, আমার, NAAM, নাম, এই রকম। সেই রকম উচ্চারণটা ছিল সংস্কৃত, কিন্তু অক্ষরগুলো ধরা ছিল নেওয়ারি। তো সেই হিসেবে লেখা, বোঝা গিয়েছে আশা করি পুঁথির ভাষা লিপি কীরকম ছিল। কবির নাম, মোট কবির সংখ্যা প্রায় 111 জন। মোট কবি ছিলেন 111 জন। তার মধ্যে বন্দ তথাগত, মধুশীল, গৌর অভিনন্দ, শ্রীধর নন্দী, রতিপাল প্রমুখ বাঙালি কবির নাম পাওয়া যায়। এই সমস্ত কবিদের নাম এবং তাদের উপাধি থেকে বোঝা যায় যে এরা হয়তো বাঙালি ছিলেন, সেজন্য এদেরকে বাঙালি তালিকায় ভরা হয়েছে। পরের যেটা পয়েন্ট হলো সংকলক, মানে এইটা সংকলন করলেন কে? সংকলক বলতে বলা হয় যিনি, এক কবির লেখা তো নয় এগুলো, 111 জন কবির নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ একজন কবি নয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে লেখাগুলো কোনো একজন বিশিষ্ট ব্যক্তি সংগ্রহ করে সেটাকে মলাটবদ্ধ করেছেন, মানে একটা জায়গায় জড়ো করেছেন। ঠিক আছে, সেই ব্যক্তির নাম জানা যায় না, অজ্ঞাতনামা। যদিও অনুমান করা হয় তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু সেটাও আদৌ সঠিক কিনা সেটা জানা সম্ভব নয়। তাহলে এটা হলো কবীন্দ্র বচন সমুচ্চয় সম্পর্কিত কিছু তথ্য। এবার আছে সদুক্তি কর্ণামৃত সম্পর্কিত কিছু তথ্য। সদুক্তি কর্ণামৃততে কী আছে না, শ্রীধর দাস হলেন সংকলক। এটার আবার সংকলকের নাম আমরা পাচ্ছি, শ্রীধর দাস। বললাম সংকলক, যিনি সংকলন করেন, অর্থাৎ চারিদিকের ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো বা লেখাগুলোকে যিনি এক জায়গায় জড়ো করেন তিনি হলেন সংকলক। আর তিনি যে কাজটা করেন সেটা হলো সংকলন গ্রন্থ। তার মানে সদুক্তি কর্ণামৃত, কবীন্দ্র বচন সমুচ্চয়, এই দুটোই সংকলন গ্রন্থ। সদুক্তি কর্ণামৃতের সংকলক শ্রীধর দাস। আর সংকলন কাল হলো আনুমানিক 1206 খ্রিস্টাব্দ। 1206 খ্রিস্টাব্দ মানে তুর্কি আক্রমণের অব্যবহিত পরেই। গঠন কীরকম না, মোট 5টি প্রবাহে বিন্যস্ত। প্রত্যেকটি প্রবাহ কয়েকটি করে বীচিতে বিভক্ত, আর প্রত্যেকটি বীচিতে 5টা করে কবিতা আছে। মোট কবিতার সংখ্যা হলো 2370টি, 2370টি কবিতা। মোট কবি 485 জন। অসিত কুমারের এই বইটাতে 485 জন লেখা আছে, তারপর একটু সামান্য জানি না ওখানে কি ভুল হয়েছে, বুঝতে পারা যাচ্ছে না। 485 জন তিনি লিখেছেন।
এদের মধ্যে ৮০ জন অজ্ঞাত পরিচয় কবির নাম পাওয়া যায়, যাদের নাম ও উপাধি দেখে মনে হয় যে তারা বাঙালি ছিলেন। এই হলো সদুক্তি কর্ণামৃত সম্পর্কিত কিছু তথ্য। এখানকার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সংকলকের নাম, মোট কবিতার সংখ্যা আর সংকলন কাল, এই তিনটে জিনিস খুব ভালো করে মনে রাখলেই হবে। তবে গোটাটাই পড়ে নিলে তো কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, লক্ষণ সেনের সভাতলে সমবেত পঞ্চরত্ন কারা? লক্ষণ সেন, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন তথা বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা। লক্ষণ সেনের সভাতলে সমবেত পঞ্চরত্ন কারা? তাদের সাহিত্যের নিদর্শন দাও। না, পঞ্চরত্ন হলো জয়দেব, জয়দেবের রচিত কাব্যটির নাম হলো শ্রী গীতগোবিন্দম, ধৈর লেখা পবনদূত বা পবনদূতম, যেটি কালিদাসের মেঘদূতম কাব্য অবলম্বনে রচিত এবং এটিও মন্দাক্রান্ত শ্লোকে রচিত, এটিও দুটি খণ্ডে বিভক্ত। গোবর্ধনাচার্য তাঁর রচিত কাব্যটির নাম হলো আর্যা সপ্তশতী, এটি আবার গাথা সপ্তশতী, হালের সংকলন গাথা সপ্তশতীর অনুসরণে রচিত গোবর্ধনাচার্যের আর্যা সপ্তশতী। আর আছে উমাপতি ধর, তিনিও কবি, সদুক্তি কর্ণামৃততে তাঁর নামে 90টি প্রকীর্ণ শ্লোক পাওয়া গিয়েছে, 90টি শ্লোক পাওয়া গিয়েছে। আর শরণ হলেন সদুক্তি কর্ণামৃতে পাওয়া গিয়েছে তার 22টি শ্লোক পাওয়া গিয়েছে। জয়দেব বলেছেন যে শরণ নাকি খুব দ্রুত শ্লোক রচনা করতে পারতেন। এই তা আরেকটা অনুষঙ্গ, এবং এটি হলো শেষ আজকের টপিক, সেটা হলো জয়দেব ও তার কাব্য সম্পর্কিত আলোচনা। জয়দেবের জন্ম বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে, বর্তমান নাম কেঁদুলি গ্রাম, অজয় নদের তীরে অবস্থিত কেঁদুলি, বীরভূম জেলা। পিতামাতার নাম, পিতা হলো ভোজদেব আর মাতার নাম বামাদেবী, মতান্তরে রামাদেবী বা রাধার দেবী। পত্নীর নাম পদ্মাবতী। কাব্যের নাম শ্রী গীতগোবিন্দম। কাব্য পরিচিতি কি না, কাব্যটি 12টি স্বর্গে বিন্যস্ত, প্রতিটি স্বর্গের আলাদা আলাদা নাম আছে। কাব্য মধ্যে 24টি গান আছে এবং প্রত্যেকটি গানের মাথায় রাগ ও তালের নাম উল্লেখ আছে। ঠিক আছে, রাধাকৃষ্ণের প্রণয় লীলাকে কেন্দ্র করে রচিত হয়েছে এই গান, আর এর ভাষা হলো সংস্কৃত। তবে সেই সংস্কৃত খুব কঠিন সংস্কৃত নয়, যেন খুব বাংলার কাছাকাছি সংস্কৃত। আর এর প্রভাব কি না, কাব্যের প্রভাব পরবর্তীকালে বৈষ্ণব কবিদের ওপর এই কাব্যের প্রভাব অপরিসীম। বৈষ্ণবরা এই কাব্যটিকে ভাগবতের মর্যাদা দিয়েছেন। বৈষ্ণব শাস্ত্রের ভাগবত বলা হয় এই কাব্যটিকে, গীতগোবিন্দম কাব্যটিকে। তো এই তো হলো আজকের টপিক। দেখা যাক ভিডিওটা কত বড় হয়েছে, 13 মিনিট, যথেষ্ট সুন্দর একটা সাইজ। 15 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ। আশা করি এর মধ্যে তোমাদের অনেক কিছু পেয়ে যাবে। সঙ্গে থেকো, ছড়িয়ে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি নতুন এই চ্যানেলটা, ফার্স্ট সেম, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওই ঘন্টা একটা দেখতে পাওয়া যায়, দেখো, ওটা বাজিয়ে রাখো, তাহলে পরে নোটিফিকেশান, নতুন আপলোড করলে পরে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর তোমাদের কমেন্ট করে জানাও তোমরা কীরকমভাবে পেতে চাইছো, আদৌ তোমাদের এটা উপকারে হচ্ছে কি না সেগুলো জানাও। আর যেগুলো এখানে দেওয়া যাচ্ছে সম্ভব হলে খাতায় লিখে রাখো। ধন্যবাদ, সঙ্গে থাকো, সমৃদ্ধ থাকো, নমস্কার।